এপিসোডের প্রথমেই আমরা সৈহনকে দেখতে পাই। সৈহন তো ওর বইটা লঞ্চ করে আর ওইখানে সবাই উপস্থিত থাকে। এরপর আমরা পাঁচটার একটা ঘটনা দেখতে পাই। হান তো নেট থেকে এটা জানতে পেরেছিল যে সৈহন আজকে একটা বই লঞ্চ করতে যাচ্ছে। আর এরপর ও সৈহনকে ফোন করে আর ওকে কনগ্রাচুলেশন জানায়। এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। আমরা দেখতে পাই সৈহন তো ওই ইভেন্টে সব সত্য কথা বলতে থাকে। ও বলে এই বইটা আমার ছেলের নিয়ে, আর আমার ছেলেকে খুন করা হয়েছে, আর এটা একজন পলিটিশিয়ান করেছে যার নাম হচ্ছে কিম জুন। এরপর দেখা যায় সাংবাদিকরা ওকে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু এরপরে তো ও কোনো প্রশ্নের আর উত্তরই দেয় না আর ওইখান থেকে উঠে চলে আসে। এরপর আমরা দেখি যে ও যখন হেঁটে যাচ্ছিল ওইখানে ওর লয়ার চলে আসে আর এসে বলে পুলিশ আমাদের ফোন করেছে, তোমার সঙ্গে কথা বলতে চায় আর তোমার নামে রিপোর্ট করা হয়েছে। হান তো পিছন থেকে এগুলো দেখতে পাচ্ছিল, কিন্তু সৈহন তো ওর সঙ্গে কথা না বলেই ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সৈহন তো পুলিশ স্টেশন যায় আর ওইখানে যাওয়ার পরে ও সব সত্য কথা বলতে থাকে যে ওর ছেলেকে খুন করা হয়েছে আর এটা তো কিম জুন করেছে, ওর কাছে সব সত্য প্রমাণ আছে। আর এদিকে তো সাংবাদিকরা পুলিশ স্টেশনের বাইরে ভিড় জমিয়ে ফেলে, তারা সব সত্য কথা জানতে চায়। এরপর আমরা কাংকে দেখতে পাই। কাংয়ের কাছে ওর কলিগরা আসে আর বলে যে আপনার ওয়াইফ এই কাজগুলো করছে, আমরা কি কিম জুনের পক্ষ হয়ে কোনো নিউজ করব নাকি? তখন দেখা যায় কাং বলে যে ও প্রেসিডেন্ট হলে আমরা কেউই সহ্য করতে পারবো না। এরপর দেখা যায় কিম জুন তো বিভিন্ন জায়গায় সভা মিছিল করতে থাকে আর ওকে ঘিরে অনেক লোকও থাকে। ওইখানে ওর সেক্রেটারি আসে আর এসে বলে পুলিশ আমাদের দেখা করতে বলেছে। এরপর আমরা আবারও সৈহনকে দেখি। সৈহন তো সমস্ত এভিডেন্স পুলিশকে দিয়ে দেয় আর ওর রিপোর্টটাও ওরা নিয়ে নেয়। এরপর দেখা যায় ও বাড়ির সামনে আসে আর একটা প্রতিবেদন দেখতে পাই। ওইখানে সবাই ওকে অনেক সাপোর্ট করতে থাকে যে আমরা তোমার পাশে আছি। আর এরপর ও তো সিওনকে একটা এসএমএস করে আর থ্যাঙ্কস জানায়, আর সিওনও ওকে থ্যাঙ্কস জানায়। এরপর আমরা কিম জুনকে দেখতে পাই। কিম জুন তো ওর সেক্রেটারিকে জোরে করে একটা থাপ্পড় দেয় আর বলে এগুলো হচ্ছে তুমি কিছুই কি জানতে না, আর এগুলো কেন তুমি বন্ধ করনি, আর এই বিষয়টা কেন আমার পর্যন্ত আসলো। এরপর কিম জুন বলে যে সিওনের ফোনটা এখনই হ্যাক করো আর ওর ফোনে সৈহনের সাথে কি কথা হয়েছিল এগুলো আমায় জানাও। এরপর দেখা যায় ওরা তো এই কাজে লেগে পড়ে, ওরা ফোন হ্যাক করতে থাকে আর ওইখান থেকে ওরা একটা অডিও ক্লিপস পায় আর যেখানে সৈহন সিওনের বাবাকে বলছে যে আমার ছেলের কাছে ক্ষমা চাও। এরপর আমরা দেখি কিম জুন তো পুলিশ স্টেশন আসে আর সেখানে অনেক মিডিয়ার লোকজনও ছিল। এরপর দেখা যায় ও তো বের হয়ে বলে যে আমি খুনটি করিনি আর এর জন্য আমার কাছে প্রমাণও আছে। এরপর দেখা যায় ও বলতে থাকে আমার কাছে একটা অডিও ক্লিপস আছে, আর এরপর ওই অডিও ক্লিপসটি ওদের শুনিয়ে দেয় যে সৈহন বলছে আমার ছেলের কাছে ক্ষমা চাও, আর সিওনের বাবা বলছে তোমার ছেলে আমার গাড়ির সামনে এসেছে কেন, আর এই জন্য আমার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তখন কিম জুন বলে দেখো খুনটা আমি করিনি, খুনটা সিওনের বাবা করেছে। সিওন তো এই নিউজগুলো দেখছিল, তখন ওরা বলছিল এগুলো কি করছে কিম জুন, কিম জুন কোনো কিছু করেই পার পাবে না। এরপর আমরা দেখি সৈহনের লয়ার তো সৈহনকে ফোন করে আর ফোন করে বলে যে আমাদের এখন একটু চুপ থাকতে হবে, কিন্তু সৈহন তো বলে আমি কিছুতেই আর চুপ করব না, আমি যখন লড়াইয়ে নেমেই পড়েছি আমি লড়াই করেই শেষ হব। ও তো ওর লয়ারের কোনো কথাই পাত্তা দেয় না। এরপর আমরা দেখি ও তো ওর মায়ের সঙ্গে খাবার খাচ্ছিল, তখন ওর মা বলে আমি কিছুদিনের জন্য গ্রামে যেতে চাই আর আমার ফ্রেন্ডদের সাথে থাকতে চাই, জায়গা পরিবর্তন করলে হয়তোবা আমি সুস্থ হয়ে যাব আর ভালো থাকবো। তখন সৈহনও তো আর বাধা দেয় না, সৈহন বলে ঠিক আছে আমি নিজে গিয়ে তোমায় গ্রামেই রেখে আসবো। আর এরপর দেখা যায় সৈহনের মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখি যে ওর মাকে রেডি করে ও তো গাড়িতে নিয়ে যায় আর গ্রামে যাওয়ার জন্য ওরা তো বেরিয়ে পড়ে। আর পিছন থেকে এগুলো হান দেখতে থাকে, হানের মনটা অনেক খারাপ হয়ে যায়।
এরপর আমরা দেখি যে সৈয়ন ওর মাকে তো গ্রামের দিকে নিয়ে যায়। এরপর আমরা কানকে দেখতে পাই। কান তো ওর ফ্ল্যাটে ছিল, আর তখন ওই মা চলে আসে। ওর মা এসে বলে যে তোমার সঙ্গে আমি কিছু কথা বলতে এসেছি। তুমি কি জানো যে সৈয়নের মা অনেক অসুস্থ? তখন কান বলে এগুলো তো আমি কিছুই জানি না। আর এরপর ওর মা বলে আমি তার রেস্টুরেন্টে গিয়েছিলাম, আর সেখান থেকে জানতে পেরেছি যে রেস্টুরেন্টটি সে বন্ধ করে দিয়েছে, আর সে গ্রামে চলে গিয়েছে। এরপর দেখা যায় ওর মা বলতে থাকে তোমার এখন অন্য একটা কাজ করা উচিত, তোমার এখন সৈয়নের পাশে দাঁড়ানো উচিত, আর ওর অনেক টেক কেয়ার করা উচিত। এটা বলে ওর মা চলে যায়। এরপর আমরা সৈয়নকে দেখতে পাই। সৈয়ন তো মনে মনে বলতে থাকে যে সে একাই লড়াই করবে, আর এদিকে সিওনও এই নিউজগুলো দেখতে থাকে। এরপর আমরা দেখি সৈয়ন তো শীতের মধ্যে সবকিছু প্রস্তুতি নিয়ে নেমে পড়ে। ওর ছেলের বড় বড় কতগুলো পোস্টার নিয়ে ও রাস্তায় নেমে পড়ে, আর এর বিচারের জন্য ও এখানে দাঁড়িয়ে পড়ে। ও বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে কিছুতেই সরবে না। এরপর আমরা দেখি সিওন তো এগুলো জানতে পারে, আর সিওনও বলতে থাকে যে কিম জুনের বিরুদ্ধে আমাদের লড়তেই হবে। আর ও বাইক নিয়ে তাড়াতাড়ি ওইখান থেকে চলে আসে। এরপর আমরা সৈয়নের দেবরকে দেখতে পাই। এই ছেলেটা তো এই নিউজটি দেখতে পায়, কেননা এই নিউজটি চারিদিকে ভাইরাল হয়ে যায়। আর ওইখানে কিছু মেয়েরা সৈয়নকে নিয়ে গসিপ করতে থাকে। ওরা বলে এই মহিলা বইটা পাবলিশ করার জন্য এই কাজগুলো করছে। এরপর দেখা যায় যে ওইখানে তো ওর দেবর চলে যায়, আর ওদেরকে অনেক কথা শুনিয়ে দেয়। এদিকে আমরা হানকে দেখি। হানও তো অনেক লোকদের জোগাড় করতে থাকে, এরা সবাই ওর দলের লোক। হান তো ওদেরকে সৈয়নকে সাপোর্ট করতে বলে। এরপর আমরা দেখি সৈয়ন তো একাই ওইখানে দাঁড়িয়ে থাকে, আর এরপর ওইখানে ওর শাশুড়ি আসে, আর ওকে কিছু একটা খাবার দেয়, আর বলে যে আমায় ক্ষমা করে দিও, এখন আমার তোমার পাশে দাঁড়ানো উচিত হবে, কিন্তু তোমার কষ্টের সময় আমি তোমার সাথে থাকতে পারিনি, তাই আমায় ক্ষমা করো। এটা বলে উনি তো চলে যাচ্ছিল। তখন সৈয়ন তো তাকে থ্যাঙ্কস বলে। সৈয়ন বলে মা তোমার এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। এরপর আমরা কিমজুনকে দেখতে পাই। কিমজুন তো তার বিল্ডিং এর একেবারে রুফটপে উঠে, আর ওইখানে ওর সেক্রেটারিও থাকে। এরপর দেখা যায় ওর কাছে কাং ফোন করে, আর কাং ফোন করে তো সরি বলে, বলে আমার ওয়াইফের এই কর্মের জন্য আমায় ক্ষমা করো, আর তার কোনো ক্ষতি করো না। তখন কিমজুন বলে কোনো সমস্যা নেই, এতে করে আমি আরও বেশি পপুলার হয়ে গিয়েছি। কারণ তো এই নিউজগুলো দেখতে থাকে যে সৈয়নের এই নিউজটা কিভাবে ভাইরাল হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি কিমজুন তো রুফটপেই থাকে, আর সেখানে সিওন চলে যায়। সিওন গিয়ে বলে যে এই দেশের প্রেসিডেন্ট যদি তুমি হও তাহলে কেমন হবে, এগুলো তুমি বন্ধ করো। এরপর দেখা যায় কিমজুন তো বলে যে তোমায় আমি লালন পালন করে আমার জন্যই বিপদ ডেকে এনেছি, আর এটা বলে ওর গলা চেপে ধরে, আর বলে যে আমি অনেক মানুষকে খুন করেছি, তোমার বাবা মাকেও আমি খুন করেছি, তারা আমার কারণে মারা গিয়েছে, আর আমি এখন তোমাকেও খুন করে ফেলবো। এটা বলতে বলতে সৈয়ন তো উল্টে ওর গলা চেপে ধরে, আর বলে এগুলোও বন্ধ করো, আর চলো আমরা দুজনই একসাথে এখান থেকে লাফ দিই। এটা বলতে বলতে ওখানে সিকিউরিটি গার্ডরা চলে আসে, আর ওকে ধরে ফেলে। এরপর দেখা যায় ওর কাছে একটা রেকর্ডার থাকে। কিমজুন তো এটা বুঝে ফেলেছিল, আর এরপর ওর থেকে এই রেকর্ডারটা নিয়ে নেয়, আর বলে এগুলো করে কোনো লাভ হবে না, আমি তো এদেশের প্রেসিডেন্ট হবই, আর তুমি আমার কিছুই করতে পারবে না। এটা বলে ওকে তো অনেক মারধর করতে থাকে, আর এরপর ওইখান থেকে ওকে একা রেখে চলে যায় ওরা। সিয়ন তো রুফটপে একাই পড়ে থাকে। এরপর সিন শিফট হয়, আমরা সৈয়নকে দেখতে পাই। সৈয়ন তো একাই ওইখানে দাঁড়িয়ে ছিল, আর এরপর দেখা যায় বিভিন্ন সংস্থার লোকজন ওকে হেল্প করতে চায়, আর ওর পাশে গিয়েই দাঁড়াতে চায়। এরপর দেখা যায় সৈয়নের কাছে আসার জন্য সবাই অনলাইনে অনেক চ্যাট করতে থাকে, আর এরপর আমরা এখানে মিনহুকেও দেখতে পাই, আর ও তো সাপোর্ট করতে চায়। এরপর দেখা যায় কিমজুনের সেক্রেটারি তো ওই লোকজনকে বলে যে তাড়াতাড়ি গিয়ে এগুলো বন্ধ করো, আর ওকে মেরে হলেও ওইখান থেকে তুলে দাও, আর নেটে বিভিন্ন রকম মিথ্যে প্রচার করো। এরপর আমরা দেখি
অন্যান্য সংস্থার লোকজনও সৈহনকে সাপোর্ট করতে চায়। এরপর দেখা যায় সৈহন তো একাই দাঁড়িয়েছিল, আর প্রথমবারের মতো একজন গিয়ে ওকে কিছু খাবার দেয় আর ওকে সাপোর্ট করে, বলে যে তুমি তোমার কাজ করতে থাকো, আমরা তোমার পাশে আছি। আর এরপর একদল লোক চলে আসে, আর তারা সবাই তো সৈহনকেই সাপোর্ট করে, আর ওর পিছনে গিয়ে সবাই দাঁড়িয়ে পড়ে। এটা দেখে সৈহনের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। যতক্ষণ না পর্যন্ত কিমজনকে ধরা হবে ওরা এখান থেকে কেউ যাবে না, এখানেই দাঁড়িয়ে থাকবে। এরপর আমরা দেখি রাত হয়ে যায়, আর ওইখানে কিমজনের লোকজন চলে আসে। ওরা এসে ওর বাচ্চার ছবির উপর ডিম ছুটতে থাকে আর ওকে মারতে থাকে। আর তখনই সেখানে সিয়ন চলে আসে। সিয়ন এসে ওকে আটকে নেয় আর সবগুলো ডিম ওর গায়ে লাগে। এরপর দেখা যায় ওইখান থেকে কিমজনের লোকজনদের ভাগিয়ে দেওয়া হয়, আর ওর ছেলের ছবিগুলো আবার সুন্দর করে পরিষ্কার করা হয়। আর ওরা ওইখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতেই থাকে। বৃষ্টি শুরু হয়ে গেলে ওইখানে ওরা ছাতা নিয়েই দাঁড়িয়ে থাকে, তাও ওইখান থেকে কেউ সরে যায় না, আর একে একে লোকজন বাড়তে থাকে। এরা সবাই সৈহনকে সাপোর্ট করতে থাকে। এরপর আমরা দেখি একটা পিচ্চির ছেলে এসে ওর গলায় মাফলার লাগিয়ে দেয়, আর এতে করে ওর অনেক ভালো লাগে। এরপর দেখা যায় ওইখানে ছোট ছোট বাচ্চারাও আসে, আর তারা সবাই তো সৈহনকে সাপোর্ট করার জন্য আসে। এরপর আমরা দেখি এইখানে তো সিয়নের ফ্রেন্ডও আসে। সিয়নের এটা দেখে ভালো লাগে। আর এখানে মিনহো আসে, আর সৈহনের দেবরও আসে। রাত হয়ে যাওয়ায় ওরা সবাই এখানে আলো জ্বালায়, আর এতে করে ওদের এই প্রতিবাদটা যেন আরো দৃঢ় হয় আর শক্তিশালী হয়। আর ওরা ওদের জায়গায় একদম স্টিলভাবে দাঁড়িয়েই থাকে। এরপর আমরা দেখি কিমজুন তো ওর বিভিন্ন মিছিল মিটিং করতেই থাকে, আর ওইখানে অনেক লোকজনও থাকে। কিমজুন তো ওইখানে ভাষণ দিতে থাকে যে সে দেশের জন্য কি করবে, সে এই দেশকে অনেক উন্নত করবে। আর তখনই সেখানে মনিটরে আমরা কাংকে দেখতে পাই। কাং তো ওইখানে নিউজ পড়ছিল, আর এটা কিমজুনের বিরুদ্ধে ছিল। ও কিমজুনের বিরুদ্ধে সব কথাগুলো বলতে থাকে, আর যত এভিডেন্স রেখেছিল সবগুলো ও ওইখানে ফুটিয়ে তুলে, আর সেগুলো তো সেখানে সবাই দেখতে পাচ্ছিল। কাং তো এখানে সব সত্য কথাই বলে দিচ্ছিল। তখন আমরা পাঁচটার একটি ঘটনা দেখি। এইটা তো কানের পরিকল্পিত ছিল। ডিটেকটিভের সাথে ও পরিকল্পনা করে এই কাজটা করেছে, যাতে করে কিমজুনের কাছে আসতে পারে আর ওরা নিরাপদে এই কাজগুলো করতে পারে। আর এগুলো সবই ওদের অভিনয় ছিল। আর ওদের সাথে তো সিয়নও ছিল। সিয়নও ওকে হেল্প করেছে। ওরা তিনজন মিলেই এই এভিডেন্সগুলো জোগাড় করেছে। এই সব কিছুই ওদের পরিকল্পিত ছিল। ওর এই নিউজগুলো দেখে ওইখানে থাকা মানুষগুলো অনেক খুশি হতে থাকে। ওরা ভাবতে থাকে এইবারই হয়তোবা ওরা বেঁচে যাবে, আর এবারই ন্যায় বিচার হয়তোবা ওরা পেয়ে যাবে। ও যখন নিউজ পড়ছিল তখন ওইখানকার মালিক তো ওকে পড়তে না করছিল, আর কিমজুনও বারবার বলছিল এগুলো সব মিথ্যা নিউজ। আর ও নিজেকে আবার শক্ত করে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু লোকজনগুলো তো ওই নিউজগুলোই বারবার দেখতে পাচ্ছিল। এরপর দেখা যায় কান্ত আরও বলে যে আমার ছেলের ট্যাবের মধ্যেই সব কথা রেকর্ড আছে। আর এরপর ও এই রেকর্ডেরটি ছেড়ে দেয়, আর এটা যখনই বেজে ওঠে সবাই তো অবাকভাবে শুনতে থাকে, আর কিমজুনও অবাক হয়ে যায়। যখন এই নিউজগুলো হচ্ছিল তখন কাং তো আর নিজেকে ধরে রাখতে পারে না, ওর চোখে জল চলে আসে, আরও কান্না করতে থাকে। কাংয়ের এই নিউজটা তো সবাই দেখছিল, আর এই পরিস্থিতিতে সবাই অনেক ভেঙে পড়েছিল। সবাই কান্না করছিল যে ওদের সাথে কি ঘটে গিয়েছে। সবাই শুধু মনোযোগ দিয়ে এই নিউজগুলো শুনছিল, কিন্তু কিমজুন তো এগুলো একেবারেই মেনে নিতে রাজি না। আর তখন ওইখান থেকে সব লোকজনগুলো চলেও যাচ্ছিল, আর ও বারবার ওদেরকে ডাকতে থাকে, কিন্তু কেউই তো আর ওইখানেই থাকে না। কিমজুন শুধু একাই দাঁড়িয়ে থাকে, আর ওর পোস্টারগুলো নিচে পড়ে থাকে। কাংয়ের নিউজ পড়া হয়ে গেলে ও তো ওইখানে রেজিগনেশন লেটার দেয় আর ওইখান থেকে চলে যায়। কাং যখন ওইখান থেকে চলে আসছিল ও নিজেকে অনেক ফ্রি অনুভব করছিল যে ওর ছেলের জন্য ও কিছু করতে পেরেছে, যেটা ও এত বছর ধরে ট্রাই করছে। আর ওর ছেলের সাথে কাটানো কথাগুলো ওর মনে হতে থাকে, আর ও তো কান্না করতে থাকে। ওর অনেক কষ্ট হচ্ছিল। আর
আর এদিকে কিম জুন তো আবারও ভাষণ দেওয়ার জন্য মাইকটি তুলে, আর তখন তো সেখান থেকে আর কোনো সাউন্ডে আসে না, কেননা এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর দেখা যায় ও তো ওর সেক্রেটারিকে ফোন করে, আর সেক্রেটারিও বলে আমায় আর ফোন করো না। তখন আমরা পাস্টের ঘটনা দেখতে পাই। সিয়ন তো ওকে কিছু পেপার দেয় আর বলে যে দেখো কিম জুন কত অপরাধ করেছে, ও তো 100% জেলে চলে যাবে, তুমিও কি জেলে চলে যেতে চাও নাকি? তখন মেয়েটি বলে আমি এগুলো করতে চাই না। আর তখন সিয়ন বলে তাহলে আমার সঙ্গে কাজ করো, তাহলে তুমিও বেঁচে যাবে। আর এরপরেই ওর কোটের মধ্যে ক্যামেরা ফিট করে দেওয়া হয়। কিম জুনের এই ফুটেজগুলো এই মেয়ের এই বাটন থেকেই পাওয়া গিয়েছে। বিভিন্ন টিভি চ্যানেলেও এই নিউজটা এখন ছড়িয়ে পড়ে, আর ওইখানে তো অনেক রিপোর্টাররাও চলে যায়। এরপর আমরা দেখি পুলিশ চলে আসে, আর পুলিশ এসে কিম জুনকে গ্রেপ্তার করে, কিন্তু ও তো বলছিল আমি এগুলো কিছুই করিনি। আর ও মনিটরে সিয়নকে দেখতে থাকে। এরপর আমরা দেখি ওকে তো টানতে টানতে নিয়ে যাওয়া হয়, আর এখানকার সবাই তো আনন্দ উল্লাসে একেবারে ফেটে পড়ে, ওদের কাজ সাকসেস হয়েছে। সব টিভি চ্যানেলে এই নিউজটা এখন দেখানো হয়, আর সৈহুনও তো এগুলো তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে আর খুশি হয়। এরপর দেখা যায় কিম জুনকে তো পুলিশ নিয়ে যায়, আর ওর সাথে সাথে যারা জড়িত ছিল প্রত্যেককেই গ্রেপ্তার করা হয়। এরপর আমরা দেখি কিম জুনকে তো এই নমিনেশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়, যে সে আর কোনোদিনই প্রেসিডেন্ট হতে পারবে না। এরপর আমরা দেখি কোর্টে তো কিম জুনকে তোলা হয়, আর ওইখানে সবাই থাকে। তখন জাজ তো একে একে সবাইকে ডাকতে থাকে। প্রথমে ওই ড্রাইভারের ওয়াইফকে ডাকা হয়, আর সে তো সব সত্য কথা বলে দেয় যে কিম জুনের জন্যই আমি সব হারিয়েছি। এরপর আমরা কিম জুনের সেক্রেটারিকে দেখি, সেও তো ওর বিপক্ষে সব কথা বলে দেয়, আর কিম জুন বসে বসে এগুলো শুধু শুনতে থাকে। আর ওইখানে প্রতিবেশী মেয়েটাও আসে, সেও তো সব সত্য কথা বলে দেয় যে সেই অ্যাক্সিডেন্টটি করেছিল, আর তার জন্যই ওই ছোট বাচ্চাটি মারা গিয়েছে। কিম জুন তো রাগের সাথে ওর দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি প্রতিবেশী মেয়েটি উঠে যায়, আর এরপর সৈহুনের দিকে তাকিয়ে থাকে। সে সৈহুনকে প্রমিস করেছিল যে সে তাকে হেল্প করবে, আর আজ তাই সে সব সত্য কথা কোর্টে বলে দিল। কিম জুনের সব পর্দা একেবারে ফাঁস হয়ে যাচ্ছিল, সবাই ওর বিপক্ষে সবকিছু বলে দিচ্ছিল। এরপর সিয়নকে ডাকা হয়। সিয়নকে জিজ্ঞেস করা হয় যে তুমি তো ওর সাথে কাজ করতে। তখন ও বলে আমি জানতাম আমার বাবাকে সৈহুন খুন করেছে, কিন্তু এর পিছনেও এত বড় একটা কালো অধ্যায় ছিল এটা আমি জানতাম না। আর আস্তে আস্তে আমি এটা জানতে পেরেছি, আর সৈহুনের জন্যই আমি আবার মানুষ রূপে দাঁড়িয়েছি। ওই আমার খাওয়ার খোঁজ নিয়েছে, আমি কেমন আছি ওই এটা আমার থেকে জানতে চেয়েছে, কিন্তু কিম জুন তো আমায় দিয়ে শুধু অন্যায় কাজগুলি করিয়েছে, তাই আমি এখন কিম জুনের বিরুদ্ধে। আর আমি জানতে পেরেছি সে আমার মাকে মারার চেষ্টা করেছে। এরপর দেখা যায় যে এখানে তো ওর বিচার হয়ে যায়, আর কোর্ট থেকে ওকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিম জুনের তো এখানে আর কিছুই করার থাকে না, ও এতগুলো মানুষকে অসহায় করেছে, তাদের পরিবারকে শেষ করেছে, তাই ওর এই বিচার কমই। এরপর দেখা যায় ওখান থেকে সবাই চলে যায়। সৈহুন তো একা একা বসে থাকে, আর ও এখানে ওর ছোট্ট ছেলেটাকে দেখতে পায়। সে তো এসে মার হাতটা ধরে, আর মাকে বলে আমি একদম ঠিক আছি, এটা বলে মায়ের হাতে একটা চুমু দেয়। তখন সৈহুনও তো ওর ছেলেকে আদর করতে থাকে, আর এগুলো সবই ওর ইমেজিং হচ্ছিল। এরপর দেখা যায় ছেলেটি বলে মা তুমি আর কেঁদো না, এটা বলে ও তো ওকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখি ও তো বাইরে বের হয়ে আসে, আর বাইরে এসে ও কাংকে দেখতে পায়। তারপরে ও কাঙের কাছে যায়। ওরা দুজন রেস্টুরেন্টে বসে কথা বলছিল। তখন সৈহুন বলে তোমায় অনেক ধন্যবাদ যে তুমি সবকিছু সামনে নিয়ে এসেছো। তখন কাং বলে এটা আমি অনেক আগের দিন থেকে প্ল্যান করছিলাম। এরপর ও বলে আমার চাকরিটি যায়নি, আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি, কিন্তু তারা আমায় ছাড়েনি। এরপর সৈহুন পাস্টের ঘটনা বলতে থাকে যে ওই দিন সত্যিই দরজাটা খোলা ছিল, আর তখন ওইখান থেকে ওর ছেলে বাইরে বের হয়ে গিয়েছিল, আর এই সব কিছুই ওই প্রতিবেশী মেয়েটির সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তখন ও বলে যে আমার উচিত ছিল ভালো মতো চেক করা, যদি কিছু
না হতো তাহলে হয়তোবা আমার ছেলে বাইরে যেত না, আর ওকে আমরা হারাতাম না। এখানে আমারও ভুল রয়েছে। এরপর সোয়ন বলে, আমি তোমায় একেবারেই ফ্রি করে দিলাম, তুমি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারো, আর কোনো গিল্টি ফিল নিয়ে তোমায় থাকতে হবে না। এরপরে আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন তো কিম জুনের সাথে দেখা করার জন্য জেলের মধ্যে যায়। এরপর আমরা দেখি কিম জুন তো বলতে থাকে যে আমি এখান থেকে বের হয়ে যাব, আর মাত্র কয়দিন। তখন সিয়ন বলে, ঠিক আছে, আমিও তোমার জন্য অপেক্ষা করছি। আমি দেখতে চাই যে তুমি কিভাবে এখান থেকে বের হও। তোমাকে তো এখানেই থাকতে হবে, আর এটা শেষ আমি দেখেই নিব। এটা বলে সোইহুন তো ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সোইহুন আর সিয়ন তো ওই ফাঁকা জায়গায় যায়, আর ওইখানে একটা বড় গাছ ছিল, আর এই গাছটা হচ্ছে উইশ গাছ। এখানে যা উইশ করা যাবে তাই নাকি পূরণ হয়। তখন সোইহুন ওকে বলে যে তুমি আর কি উইশ করতে চাও। তখন সিয়ন বলে, আমি আর কিছুই উইশ করতে চাই না। কিন্তু সোইহুন তো বলে, আমি চাই যে তুমি একদম ঠিক হয়ে যাও, আর যেদিন তুমি বলবে আমি একদম ঠিক আছি, ওই দিনই আমি স্বস্তি ফিল করব। আর গাছটির কাছে আমি এটাই তো উইশ করতে চাই, আর ও তো এইটাই উইশ করে। এরপর আমরা দেখি 6 বছর কেটে যায়, আর ওইখানে তো সোইহুনের মা ছিল, আর সেখানে তো কাং যায়। আর এরপরে ও একটা কলার দিয়ে তার গলায় যত্নের সাথে লাগিয়ে দেয়। এরপর দেখা যায় সোইহুনের মা তো কাংকে বলে যে তুমি সব থেকে ভালো জামাই, তুমি আমার আদরের একমাত্র জামাই। এখান থেকে আমরা বুঝি ওদের ঠিক হয়ে গিয়েছে সব। এরপর দেখা যায় যে কান্ত একটা নিউজ কোম্পানির ডিরেক্টর থাকে, আর ওইখানে একটা ছেলে এসে একটা নিউজ করতে চায়। কান্ত ফার্স্টে কিছু বলতে চায় না, আর ওর পাস্টের কথা মনে হয় যে ও এরকম ছিল। আর এরপর ও গিয়ে বলে, তুমি এই কাজগুলো করো, কোনো সমস্যা নেই, কিন্তু এর দায়ভার কিন্তু তোমাকেই নিতে হবে। এটা বলে ও ওইখান থেকে হাসতে হাসতে চলে যায়। এরপর আমরা কাঙের মাকে দেখতে পাই। কাঙের মা তো কতগুলো ফুল সিওনের ফ্রেন্ডকে দেয়। আসলে সিওনের ফ্রেন্ডের সাথে এইখানে সোইহনের দেবরের একটা রিলেশন হয়ে গিয়েছে, আর এরপর উনি তো ওকে সাদরে গ্রহণ করে। এরপর আমরা দেখি মেয়েটি ওইখান থেকেই চলে যায়। তখন ছেলেটি বলে যে মা সবকিছু ঠিক আছে কিনা। তখন মা বলে, আমি যে ভুলটা করেছি সেটা আর করব না। এরপর আমরা হানকে দেখতে পাই। সে তো তার একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে, আর এই জন্য সে অনেক খুশি, আর সে কাজে বেশ ব্যস্ত। এরপর আমরা দেখি ছোট ছোট বাচ্চারা খেলা করছে, আর তারা তো মা বলে ডাকছে। আর এই মাটা তো আমাদের সোইহুনি। সোইহুন এই অনাথ বাচ্চাদের নিয়েই এখন থাকে। এই বাচ্চাদের ও অনেক বেশি ভালোবাসে, আর ওরা তো একসাথে বার্থডে উইশও করে। আর এরপর ওরা বাইরে খাবারও খেতে চায়। বাচ্চাগুলো একটা আশ্রয় পেয়ে যায়। এরপর আমরা সোইহুনের মাকে দেখি। সে তো চাঁদ দেখতে থাকে, আর অনেক খুশি হতে থাকে। এরপর আমরা হানকে দেখি। হান তো সোইহুনকে দূরে থেকে দেখতে থাকে। সোইহুন শীতের মধ্যে কানে হেডফোন দিয়ে বসেছিল, আর ওইখানে তো প্রচুর বরফ পড়েছিল। এরপর দেখা যায় সোইহুন তো খেয়াল করে যে এখানে হান এসেছে, আর এরপর ওর হাতটা ওর দিকে বাড়িয়ে দেয়, ঠিক ছোট্টবেলায় যেভাবে হাতটা ও বাড়িয়ে দিত। হান তো কাঁদতে কাঁদতে ওর হাতটা ধরে, আর ওকে হাক করে। আর সোইহুনও ওকে এখন ক্ষমা করে দিয়েছে, কেননা এটা ওদের পরিস্থিতির ভুল ছিল। আর এরপর ওরা দুজন ওই বরফের মধ্যে অনেক মজা করতে থাকে। এরপর আমরা সিয়নকে দেখি। সিয়ন তো লিফটের মধ্যে ছিল, আর ওইখানে একজন অসুস্থ হয়ে গিয়েছিল। তারপরে ও তো তাড়াতাড়ি লোকটিকে বাঁচিয়ে নেয়, আর এরপর ও হাসপাতালের মধ্যে লোকটিকে নিয়ে আসে। আর এই লোকটি আসলে একজন সৈনিক ছিল। তারপরে এই ছেলেটি তো ওকে অনেক থ্যাঙ্কস জানায়। এরপর আমরা দেখি ও তো ব্যাগ থেকে অ্যাফ্রন বের করে, আর তাড়াতাড়ি অ্যাফ্রনটি পরে নেয়। ওরা আজ দেরি হয়ে গিয়েছে। আসলে সিয়ন তো ডাক্তার হয়ে গিয়েছে, আর এখানে ওর অনেক ফ্রেন্ডও হয়েছে। এরপর আমরা দেখি যে সিয়ন তো বাইরে বের হয়, আর কানে হেডফোন দিয়ে ও হাঁটতে থাকে। হুট করে ওর চোখটা যেন থমকে যায়, আর ও পোস্টারে সোইহনকে দেখতে পায়। সোইহন আজ একটা নতুন বই লঞ্চ করছে, আর ও তো এটা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। এরপর আমরা দেখি ওইখানে একটা ইভেন্ট হয়, আর ওইখানে অনেকেই ওর সই নিতে আসে। সবাই তো নতুন বইটা পেয়ে অনেক খুশি। এখানে ওর অনেক ফ্যান জমা হয়।
এইখানে তো সিয়নও আসে। সিয়ন দূর থেকে সৈহুনকে দেখতে থাকে। সিয়নের তো অনেক ভালো লাগছিল। এরপরে আমরা দেখি যে সৈহুনের চোখ সিয়নের উপরে পড়ে। তখন ও ফোন চেক করে। সিয়নকে একটা এসএমএস করেছে যে আমি ঠিক আছি, যেটা 6 বছর আগে ও প্রমিস করেছিল। আর ওরা সবাই সবার মতো অনেক ভালো আছে। এরপর আমরা দেখি সিয়ন বাইরে বের হয়ে আসে। আর ও বাইরের দৃশ্যগুলো তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। আর ওর তো অনেক ভালো লাগে। এরপর আমরা দেখি যে সিয়ন তো একটা বইতে সই করে দেয়। আর ও হাসতে থাকে। আর এই সুন্দর মোমেন্টে এসেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড ড্রামাটি তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।